আদেশ 2-এ মোট 7টি বিধি রয়েছে। এই 7টি বিধিতে মোকদ্দমা গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখান থেকে আমরা শুধুমাত্র বিধি 2 নিয়ে আলোচনা করব, বিধি 2 শিখব। প্রথমে বলা হয়েছে সমগ্র দাবি মোকদ্দমায় অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ যে মোকদ্দমা দায়ের করবে তার যাবতীয় সকল রকমের দাবি তাকে সেই মোকদ্দমায় দাবি করতে হবে। 2-এ বলা হয়েছে আংশিক দাবি বর্জন করলে পরে আর মামলা দায়ের করা যাবে না, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করার সময় তার সমগ্র দাবি সে না চায়, যদি কোনো দাবি সে বর্জন করে, সেক্ষেত্রে উক্ত বাদ পড়ে যাওয়া দাবির জন্য সে পরবর্তীতে আর মামলা দায়ের করতে পারবে না। এখন আমরা দেখব আদেশ 3-এ কি বলা হয়েছে। আদেশ 3-এ মোট বিধি রয়েছে 6টি। এখান থেকে আমরা 1 নম্বর বিধি এবং 4 নম্বর বিধি শিখব, বাকিগুলা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, 1 নম্বর বিধিতে বলা হয়েছে হাজিরা ব্যক্তিগতভাবে অথবা স্বীকৃত প্রতিনিধি দ্বারা অথবা আইনজীবী দ্বারা অথবা কৌশলের মাধ্যমে দেওয়া যাবে। অর্থাৎ কোনো বিবাদী যখন তার হাজিরা দেওয়ার সময় হবে তখন সে চাইলে নিজে ব্যক্তিগতভাবেও হাজিরা দিতে পারে, নিজে উপস্থিত হয়ে দিতে পারে, অথবা সে চাইলে কোনো কৌশলী অথবা স্বীকৃত প্রতিনিধি অথবা কোনো আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের দ্বারাও হাজিরাটি দিতে পারে। আচ্ছা, 4 বিধিতে বলা হয়েছে আইনজীবী নিয়োগ লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্র আদালতে পেশের মাধ্যমে হতে হবে। অর্থাৎ যে বিবাদী সে যখন আদালতে হাজিরা দিবে তখন সে যদি আইনজীবীর মাধ্যমে হাজিরাটি দিতে চায়, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে যে আইনজীবীকে লিখিত ভাবে নিয়োগ দিতে হবে এবং যেই কাগজের মাধ্যমে আইনজীবীটি সে নিয়োগ দিবে সেই কাগজটি লিখিত ও স্বাক্ষরিত হতে হবে এবং সেই কাগজটি আদালতে জমা দিতে হবে। আদালতে পেশের মাধ্যমে আইনজীবী নিয়োগ করে সেই আইনজীবীর দ্বারা হাজিরাটি দেওয়া যাবে। আদেশ 4-এ বলা হয়েছে মোকদ্দমা দায়েরকরণ সম্পর্কে। আদেশ 4-এ বিধি রয়েছে 2টি। আমরা 2টি বিধি আলোচনা করব এবং 2টি বিধি আমরা শিখে নিব। প্রথম বিধিতে বলা হয়েছে আর্জির মাধ্যমে মোকদ্দমা রুজু করতে হবে, অর্থাৎ যে কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আর্জি দাখিলের মাধ্যমে। আমরা সাধারণত সবাই এটা জানি যে দেওয়ানি মোকদ্দমা কিভাবে দায়ের করতে হয়। দেওয়ানি মোকদ্দমা দায়েরের উপায় হচ্ছে আর্জি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। তারপরে বলা হয়েছে যতজন বিবাদী তত কপি আর্জির অবিকল নকল দাখিল করতে হবে। অর্থাৎ বিষয়টি একটু বুঝিয়ে বলি। বাদী মামলা দায়ের করেছে, তো তার বিবাদীর সংখ্যা, যাদের বিরুদ্ধে সে মামলা দায়ের করেছে, অর্থাৎ বিবাদী 5 জন। এখন এই 5 জন বিবাদীর বিরুদ্ধে সে মোকদ্দমা দায়ের করেছে। তো যখন সে মামলা দায়ের করেছে তাকে আর্জির যেই কপি, সেই কপি অবিকল নকল 5 কপি তাকে জমা দিতে হচ্ছে। এখন এই বিবাদী 5 জন থাকলে 5 কপি জমা দিতে হবে, যদি 10 জন থাকে 10 জন থাকলে 10 কপি জমা দিতে হবে, অর্থাৎ যতজন বিবাদী ততগুলো কপি জমা দিতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে যে যতজন বিবাদী ততগুলো কপি কেন জমা দিতে হবে। বিষয়টি হচ্ছে এরকম, যতজন বিবাদী আদালত প্রত্যেকের বরাবর একটি করে সমন প্রেরণ করবে এবং সমনের সাথে একটি আর্জির কপি প্রেরণ করা হবে। তো যেহেতু প্রত্যেকটি বিবাদীর কাছে একটি করে আর্জির কপি যাবে, সেহেতু অবশ্যই যতজন বিবাদী রয়েছে ততগুলো কপি জমা দিতে হবে। 2 নম্বর বিধিতে বলা হয়েছে মোকদ্দমার নিবন্ধন বহিতে লিপিবদ্ধ ও ক্রমিক সংখ্যা দিবে। অর্থাৎ বিষয়টি অত্যন্ত সহজ। যখন মোকদ্দমা দায়ের করা হবে, মোকদ্দমার একটি রেজিস্ট্রেশন বই রয়েছে, সেই রেজিস্ট্রেশন বইয়ে মোকদ্দমার বিষয়ে উল্লেখ করা হবে এবং মোকদ্দমার একটি নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটিকে আমরা বলবো মামলার নাম্বার। আচ্ছা, এখন আমরা দেখব আদেশ 5-এ কি বলা হয়েছে। আদেশ 5-এ সমন দেওয়া ও জারি এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে মোট 31টি বিধি রয়েছে। তো আমরা এতগুলো বিধি নিয়ে আলোচনা করব না,
এখান থেকে যেই বিধিটি সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ 9 নম্বর যে বিধিটি রয়েছে সেই বিধিটি নিয়ে আমরা আলোচনা করব। এটি জানতেই হবে, সেজন্য এটি নিয়ে আলোচনা করা দরকার। এখানে বলা হয়েছে বর্তমানে 4 ভাবে সমন জারি করা যায়, অর্থাৎ কি ভাবে সমন জারি করা যায় সেই বিষয়ে এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ব্যক্তিগতভাবে, অর্থাৎ যে বিবাদী তার কাছে গিয়ে তার হাতে যদি সমন প্রদান করা হয়ে থাকে তাহলে তাকে বলা হবে ব্যক্তিগতভাবে সমন জারি করা। তো একটি উপায়। দ্বিতীয়তে বলা হয়েছে বিকল্পভাবে, অর্থাৎ অন্য কোনোভাবে যদি সমনটি জারি করা হয়, বিবাদীর কাছে সমনটি পৌঁছে দেওয়া হয়, তাহলে সেটি হচ্ছে বিকল্পভাবে সমন জারি বলা যায়। 3 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অর্থাৎ ডাকযোগে, রেজিস্ট্রি ডাকযোগে যদি পাঠানো হয় সেটি একটি উপায়। আবার বর্তমানে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে, সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও যদি পাঠানো হয় সেটিও হবে। এবং সর্বশেষে বলা হয়েছে ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে। বর্তমানে ইন্টারনেট, ইমেইল, ফ্যাক্স এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তো সেটি ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে যদি সমন প্রেরণ করা হয়ে থাকে তাহলে আমরা সেটি সমন জারি বলতে পারবো। এখন আমরা আলোচনা করব আদেশ 6 নিয়ে। আদেশ 6-এ প্লিডিংস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে মোট বিধি রয়েছে 18টি। আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা সেগুলো আজকে শিখব। 6 আদেশের 1 বিধিতে বলা হয়েছে প্লিডিংস বলতে আর্জি বা জবাবকে বোঝায়। অর্থাৎ আদেশ 6-এ আলোচনা করা হয়েছে প্লিডিংস নিয়ে। তো প্লিডিংস বিষয়টি কি সেই বিষয়ে বিধি একই বলে দেওয়া হয়েছে। প্লিডিংস বলতে আর্জি বা জবাবকে বোঝায়। এখন আমাদের আগে বুঝতে হবে যে আর্জি বা জবাব এই দুটি জিনিস কি। যখন কোনো ব্যক্তি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে তখন যেই দরখাস্ত আদালতে দাখিলের মাধ্যমে উক্ত ব্যক্তি দেওয়ানি মামলাটি দায়ের করে ওই দরখাস্তকেই বলা হয় আর্জি। আবার দেওয়ানি মোকদ্দমা দায়ের করার পর যখন বিবাদী উক্ত মোকদ্দমার আর্জির জবাব প্রদান করে, তো সেই জবাবটাও বিবাদী একটি লিখিত দরখাস্তের মাধ্যমে সে জবাব প্রদান করে। তো ওই দরখাস্তকে বলা হয় জবাব। তো এখানে বলে দেওয়া হয়েছে যে আর্জি অথবা জবাব সেটা যেটাই হোক দুটোকেই বলা হবে প্লিডিংস। আচ্ছা, এখন আমরা দেখি 6 আদেশের 3 বিধিতে কি বলা হয়েছে। এখানে আর্জি জবাবের ফর্ম বা নমুনা সমূহ এই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বাদী যেই ফর্মের মাধ্যমে মোকদ্দমা দায়ের করবে অর্থাৎ আর্জি, এবং বিবাদী যেই ফর্মের মাধ্যমে জবাব দাখিল করবে অর্থাৎ জবাব, এই আর্জি এবং জবাবের ফর্ম কীরকম হবে সেই ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে নমুনা দেওয়া হয়েছে যে ফর্মগুলো কীরকম হবে, উক্ত ফর্মে কি থাকবে সেই ব্যাপারে ওখানে আলোচনা করা হয়েছে। আদেশ 6-এর 14 বিধিতে বলা হয়েছে প্লিডিংসে স্বাক্ষর থাকবে বাদী, বিবাদী ও আইনজীবী যদি থাকে। আচ্ছা, এখানে বিষয়টি পরিষ্কার। সেটি হচ্ছে প্লিডিংস যে বিষয়টি অর্থাৎ আর্জি এবং জবাব, এই প্লিডিংসের মধ্যে কাদের স্বাক্ষর থাকবে, সেখানে কে স্বাক্ষর করবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে আর্জিতে অবশ্যই বাদীর স্বাক্ষর থাকবে, এবং যদি আইনজীবী থাকে আইনজীবীর স্বাক্ষর থাকবে, এবং জবাবে বিবাদীর স্বাক্ষর থাকবে, এবং যদি আইনজীবী থাকে তাহলে আইনজীবীরও স্বাক্ষর থাকতে হবে। 6 আদেশের 15 বিধিতে বলা হয়েছে প্লিডিংসের শেষে সত্যপাঠ অর্থাৎ ভেরিফিকেশন থাকবে। অর্থাৎ প্লিডিংস যদি বাদীর হয় সেক্ষেত্রে প্লিডিংসের শেষে বাদীর সত্যপাঠ থাকবে, আর যদি জবাব হয় সেই ক্ষেত্রে বিবাদীর প্লিডিংসের শেষে বিবাদীর সত্যপাঠ থাকবে। আদেশ 6-এর 16 বিধিতে রয়েছে প্লিডিংসে উল্লিখিত কোনো বিষয় অপ্রয়োজনীয় বা কুৎসাজনক হলে আদালত তাহা কেটে দেওয়ার বা সংশোধন করার আদেশ দিবেন। অর্থাৎ প্লিডিংস সেটা বাদী বিবাদী জারি হোক, যদি সে উক্ত প্লিডিংসের মধ্যে এমন কোনো কিছু লিখে থাকে যেটা প্রয়োজন নেই, যেটা অপ্রয়োজনীয় বা ভালো শোনায় না বা অশ্লীল অথবা কুৎসাজনক, এরকম কোনো কিছু যদি
উক্ত দরখাস্তের মধ্যে বাদী বিবাদী তারা কেউ যদি লিখে থাকে, আদালত তা অবশ্যই কেটে দেওয়ার বা বাদ দিয়ে তা সংশোধন করার জন্য আদেশ প্রদান করবেন। আদেশ 6-17 বিধিতে বলা হয়েছে প্লিডিংস সংশোধন। যদি কোনো পক্ষ প্লিডিং সংশোধন করতে চায়, সেই সংশোধন করার বিষয়ে 6 আদেশের 17 বিধিতে বলা হয়েছে। 18 বিধিতে বলা হয়েছে প্লিডিংস সংশোধন করতে হবে সংশোধনের অনুমতি সূচক আদেশ হবার পর আদালত কর্তৃক নির্ধারিত সময়ে অথবা 14 দিনের মধ্যে। অর্থাৎ যে পক্ষই প্লিডিং সংশোধন করতে চাইবে সেই পক্ষ আদালতে অবশ্যই দরখাস্ত দাখিল করবে এবং আদালত যখন অনুমতি প্রদান করবে যে হ্যাঁ তুমি তোমার প্লিডিংসটি সংশোধন করতে পারো, অনুমতি প্রদান করার পর আদালত একটি নির্দিষ্ট সময় প্রদান করবেন এবং উক্ত সময়ের মধ্যেই পক্ষকে ওই প্লিডিংসটি সংশোধন করতে হবে। অথবা যদি আদালত নির্দিষ্ট কোনো সময় প্রদান করে না থাকে, সেক্ষেত্রে 14 দিনের মধ্যে বাদী অথবা বিবাদীকে তাদের প্লিডিংস অবশ্যই সংশোধন করতে হবে।